প্রথমে দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিজেপির সাংসদ খগেন মুর্মুর স্ত্রী তৃণমূলে যোগ দিলেন, স্নায়ুর চাপ বাড়ল গেরুয়া শিবিরের। মে ডে, জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন অজিতের বিমানের পাইলট, বারামতি ফেরাল আহমেদাবাদ দুর্ঘটনা স্মৃতি। ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, সিঙ্গুরের মঞ্চ থেকে 20 লক্ষ বাংলার বাড়ির টাকা বিলি। অজিত পাওয়ারের মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র, সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে তদন্তের দাবি মমতার। মোথাবাড়িতে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস ছেড়ে যোগদান। কৃষিও চলবে, শিল্পও চলবে, সিঙ্গুরের মঞ্চ থেকে শিল্প কর্মসংস্থানের বার্তা মমতার, নিশানা মোদিকেও। 5 রাজ্যের নির্বাচনের জন্য বাংলা স্বরাষ্ট্র সচিব সহ 25 জন IAS IPS কে নিয়োগ করল ইসিআই। মৃতদের পরিবারে চাকরির ঘোষণা মমতার, আগেই 10 লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা করেছিল রাজ্য। প্লেব্যাক ছাড়লেও ভাঙা হৃদয়ের মৌলম তিনি, পোস্ট ব্রেকআপ প্লে লিস্টে আগের মতোই থাকবেন অরিজিৎ। জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার, মায়েরা জবাব দেবে, সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। মমতা এমন কারখানা খুলেছেন যেখানে শুধু দুর্নীতি আর কারসাজি চলছে, দুর্গাপুরের নীতিন নবীন। মাটিতে ভেঙে পড়েই আগুন লেগে যায়, পরপর বিস্ফোরণ, বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী। জাতীয় সড়ক অবরোধ করে সভা, মামলা দায়ের সেলিম সহ 1200 কর্মীর বিরুদ্ধে। ঢাকা দিল্লির সম্পর্কে তলানির মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বাড়িয়েছে আদানি গোষ্ঠী। দাদুর কবরের মাটি আর ট্র্যাং ভর্তি নথি, তৃতীয় শুনানিতে ডিএনএ চ্যালেঞ্জ নিয়ে হাজির যুবক। এসআইআর নিয়ে সংঘাতের আবহেই 2 ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক মমতার। রবীন্দ্রনাথ শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, বাংলায় বিজেপির নূতন সভাপতির মন্তব্যে তুঙ্গে বিতর্ক। সিঙ্গুরে শোরগোল, বিরিয়ানির টোপ দিয়ে স্কুল পড়ুয়াদের মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার অভিযোগ। হিন্দু হিন্দু করে হিন্দুদের মারছে, বিজেপিকে নিশানা মমতার। নিছক দুর্ঘটনা, রাজনীতি করবেন না, ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে ভাইপোর মৃত্যুতে প্রতিক্রিয়া কাকা শরদের। বিশাল নৌবহর এগিয়ে আসছে, ইরানকে আবার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আপনার স্বাস্থ্যের ডিজিটাল চাবিকাঠি, কিভাবে করবেন এই আইডি কার্ড, জানুন বিস্তারিত। বিধানসভায় প্রার্থী হতে রাজি না হওয়ায় দূরত্ব বাড়িয়েছে বিজেপি, বিস্ফোরক অভয়ার বাবা। আত্মহত্যা করবেন না, এটা বাংলা, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, এসআইআর আতঙ্কে আশ্বাস মমতার। মেদিনীপুর থেকে আচমকা প্রার্থী হয়েছিলেন দুর্গাপুরে, অবশেষে হারের কারণ জানালেন দিলীপ। এসআইআর শুনানিতে তলব ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। আনন্দপুরের অকুস্থলে জমায়েতে নিষেধাজ্ঞা, 163 ধারা জারি রাজ্যের, শুভেন্দু বললেন প্রশাসন ভয় পেয়েছে। কণ্ঠ ছাড়ো জোরে, অরিজিৎ সিং সিনেমার গান ছেড়ে রাজনৈতিক দল শুরু করছেন, দাবি এনডিটিভির। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বারামতিতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ দেশ। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখার দাবিও তোলেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই খবরে আমি স্তম্ভিত ও মর্মাহত। একজন শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তাহলে দেশের জনপ্রতিনিধিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যায়। তার কথাই এই দুর্ঘটনা গোটা ব্যবস্থার নিরাপত্তা নিয়েই গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। মমতা আরও বলেন, আমি একটি সূত্রে জানতে পেরেছি অজিত পাওয়ার বিজেপি ছাড়তে চাইছিলেন। সেই পরিস্থিতিতে এই দুর্ঘটনা অত্যন্ত সন্দেহজনক। যদিও তিনি নির্দিষ্ট করে কারো নাম বা তথ্য প্রকাশ করেননি, তবে তার দাবি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে হবে।
সে কারণে তিনি কেন্দ্রীয় কোনো সংস্থান নয়, শুধুমাত্র সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চান বলে স্পষ্ট করে দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির উপর আস্থা নেই বলেও সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তার কথাই, আমি কোনো এজেন্সি তদন্ত চাই না, এজেন্সিগুলো সব কেন্দ্রের কাছে বিক্রি হয়ে গেছে, তাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রকৃত ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। একের পর এক বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, দেশের মানুষের কোনো সুরক্ষা নেই, তাই প্রকৃত কারণ সামনে আসা দরকার। মমতা উল্লেখ করেন, বর্তমানে অজিত পাওয়ার বিজেপির নেতৃত্বাধীন জোটের শরিক হলেও সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। আমি দেখেছিলাম কিছু রিপোর্টে বলা হচ্ছিল তিনি হয়তো নিজের রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করতে পারেন। এই প্রেক্ষাপটে এমন ঘটনা নিঃসন্দেহে আরও বেশি উদ্বেগের মন্তব্য তার। ঘটনাকে দেশের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পরিবার, সহকর্মী ও সমর্থকদের প্রতি সমবেদনা জানান। এদিকে দুর্ঘটনার কারণ নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। বুধবার সকাল থেকে বারামতি ও সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা ছিল। যে এলাকায় অজিত পাওয়ার যাচ্ছিলেন সেখানে দৃশ্যমানতা কার্যত শূন্য ছিল বলে জানা যাচ্ছে। তা সত্ত্বেও কিভাবে উড়ানের অনুমতি দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, উড়ানের আগে ইঞ্জিনিয়াররা বিমানের সমস্ত প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন, কিন্তু যেহেতু একজন ভিভিআইপি রাজ্যের উপমুখ্যমন্ত্রী যাত্রা করছিলেন, সেক্ষেত্রে নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা আরও করা হওয়ার কথা। তাহলে কি সেই জায়গাতেই কোনো ফাঁক থেকে গিয়েছিল, উঠছে সেই প্রশ্ন। মালদা মোথাবাড়ির বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি ও কংগ্রেস ছেড়ে একাধিক নেতা কর্মী যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের অঞ্চল সভাপতি মোহাম্মদ টুমিন শেখ, রাজনগর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা শোভা মণ্ডল, তার স্বামী নিবারণ মণ্ডল সহ আরও বেশ কয়েকজন সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তারা মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে হাতে তৃণমূলে দলীয় পতাকা তুলে নেন। নবাগতদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই যোগদান ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে। যোগদানের পর রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি টুমিন শেখ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং জনমুখী কাজ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত। মানুষের স্বার্থে কাজ করতেই কংগ্রেস ছেড়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। একই সঙ্গে তিনি জানান, রাজনগর অঞ্চলের সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে কাজ করতে চান। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, তৃণমূল কংগ্রেসের মানুষের দল, যারা উন্নয়ন ও শান্তির রাজনীতিতে বিশ্বাস করেন তারা আজ দলে যোগ দিচ্ছেন। আগামী দিনে মোথাবাড়ি বিধানসভা এলাকায় আরও শক্তিশালী হবে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে তুমুল লড়াই যেভাবে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তাতে অনুপ্রাণিত হয়ে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে একাধিক নেতাকর্মীরা কংগ্রেসে যোগ দেন। উদ্দেশ্য একটাই, উন্নয়নের জোয়ারে শরিক হওয়া, মামাটি মানুষের উন্নয়নকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়কে নিশ্চিত করা। সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভা থেকে জানালেন, কৃষিজমি দখল নয়, কৃষির সঙ্গে সহাবস্থান করে শিল্প, এই নীতিতেই এগোচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে ৮ একর জমির উপর ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় করে গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কৃষিও চলবে, শিল্পও চলবে, কারো জমি কেড়ে নয়। এর পাশাপাশি সিঙ্গুরে ৭৭ একর জমিতে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথাও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, অ্যামাজন ও ফ্লিপকার্ট সেখানে ওয়্যারহাউস তৈরি করছে। মমতা বলেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আমরা মুখে বলি না, কাজে করি। গত 18 জানুয়ারি এই সিঙ্গুরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির অনেকেই আশা করেছিলেন সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনো বার্তা দেবেন মোদী, তবে বাস্তবে সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনো কথা শোনা যায়নি মোদীর মুখে। পরিবর্তে তৃণমূলের রাজত্বে বাংলায় জঙ্গল রাজ চলছে বলে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিনের সভা থেকে যার জবাবে মমতা নিজের জমি আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, সিঙ্গুরে জমি ফিরিয়ে না দিলে আমি নিজেকে বাজি রেখেছিলাম, মরার জন্য তৈরি ছিলাম, কথা দিয়েছিলাম, কথা রেখেছি, জমি ফিরিয়ে দিয়েছি। এরপরই মোদীকে নিশানা করে বলেন, তোমরা কি করেছো, শুধু মুখে বড় বড় বুলি। তারকেশ্বর বিষ্ণুপুর লাইভ।
লাইন আমি করে গিয়েছিলাম আর ওরা ফিতে কেটেছে, এর বেশি কিছু নয়। এই বুলি চলবে না বাংলায়। প্রসঙ্গত 18 তারিখ প্রধানমন্ত্রী এই সিঙ্গুরের সভা থেকে রেলের এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। মোদীকে নিশানা করে কটাক্ষের সুরে মমতা এও বলেন, আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছ আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছো আমি বাংলার জন্য সব করব। হিন্দিতে বাংলা লিখে নিয়ে আসেন আর দেখাতে চান কত বড় বাংলা প্রেমী। নিজের বিশ্বাসযোগ্যতা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি মরে যাব কিন্তু আমার কথার দাম আছে, কথা দিলে 100% রাখি। ডাবল ইঞ্জিন সরকারের মতো জুমলা করি না, আমাদের সরকার মানুষের সরকার। সিঙ্গুরের সঙ্গে নিজের আন্দোলনের স্মৃতিও তুলে ধরেন মমতা। বলেন, সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। 2006 থেকে 2008 আমি সিঙ্গুরের রাস্তায় পড়ে থেকেছি, 26 দিন অনশন করেছি। তখন অনেকেই আমাদের খাবার দিয়ে সাহায্য করেছিলেন, আপনারাই আমার প্রেরণা। এদিনের সভা থেকে রাজ্যের 20 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি গ্রামীণ 2 প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাঠানো হয়। এই প্রকল্পে রাজ্যের মোট ব্যয় হবে 24,180 কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, 2 মাসে 32 লক্ষকে টাকা দিয়েছি, আগে 12 লক্ষ পেয়েছিলেন, আজ আরও 20 লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তি যাচ্ছে। শুধু তাই নয়, সিঙ্গুরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী 177টি প্রকল্পের উদ্বোধন করেন, যার আর্থিক মূল্য 5,694 কোটি টাকা। পাশাপাশি 616টি প্রকল্পে শিলান্যাস হয়, যার ব্যয় 2,183 কোটি টাকা। এদিনই 1,500 কোটি টাকা ব্যয় করে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ঘাটাল প্রসঙ্গে মমতা বলেন, দেব বারবার বলতো ঘাটালে জলে ভাসত আরামবাগ খানাকুল থেকে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। 10 বছর ধরে কেন্দ্রকে চিঠি লিখেছি, একটা টাকাও দেয়নি। শেষ পর্যন্ত রাজ্যের নিজস্ব উদ্যোগেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করলাম। তার দাবি, এই প্রকল্পে 2 মেদিনীপুরের পাশাপাশি হাওড়া ও হুগলির মানুষও উপকৃত হবেন। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে এসে আক্রমণাত্মক রাজনৈতিক বার্তা দিলেন নীতিন নবীন। গতকাল দুর্গাপুরে এক জনসভা থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি। শিল্প কর্মসংস্থান, দুর্নীতি ও নারী নিরাপত্তা একাধিক ইস্যুতে রাজ্য সরকারের কড়া সমালোচনা শোনা যায় বিজেপির সভাপতির বক্তব্যে। দুর্গাপুরের শিল্পাঞ্চলের কথা তুলে ধরে নীতিন নবীন বলেন, একসময় এই শহরে একের পর এক কারখানা ছিল, আজ সেই চিত্র বদলে গিয়েছে। তার অভিযোগ, শিল্পের অভাবে এখানকার যুবকদের ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দিতে হচ্ছে। রাজ্যের শিল্পনীতির ব্যর্থতাই এর মূল কারণ বলে দাবি করেন তিনি। 2011 সালে ক্ষমতায় আসার সময় তৃণমূল কংগ্রেস শিল্পায়নের প্রতিশ্রুতি দিয়েছিল বলে মনে করেন বিজেপির সভাপতি, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলেই অভিযোগ তার। নীতিন নবীনের বক্তব্য, নতুন শিল্প আসেনি, বরং পুরনো কারখানাও একে একে বন্ধ হয়ে গিয়েছে। তার দাবি, রাজ্যে যদি শিল্প ও কর্মসংস্থান ফেরাতে হয় তবে বিজেপির সরকার প্রয়োজন, নচেত বাংলার মানুষকে কাজের জন্য অন্য রাজ্যের উপর নির্ভর করতেই হবে। নতুন কারখানা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে নীতিন বলেন, বাংলায় এমন এক কারখানা তৈরি হয়েছে যেখানে শুধু দুর্নীতি, কারচুরি আর কাটমানি চলে। তার অভিযোগ, এই ব্যবস্থার সঙ্গে তৃণমূলের নেতা, বিধায়ক ও মন্ত্রীরা যুক্ত। আরও দাবি করেন, সবকিছু জানা সত্ত্বেও মুখ্যমন্ত্রী তাদের রক্ষা করার চেষ্টা করছেন। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই দুর্নীতির মামলায় তৃণমূলের বহু নেতা বর্তমানে জেলে বা জামিনে রয়েছেন। নারী নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারকে এক হাত নেন বিজেপির সভাপতি। তার কথায়, বাংলার মহিলাদের মানসিকতা বদলে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিন নবীনের দাবি, যে রাজ্যের মহিলারা একসময় দেশকে দিশা দেখিয়েছেন, তাদের সন্ধে 7টার পর বাড়ির মধ্যে থাকতে বলার মতো মনোভাব তৈরি করা হচ্ছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলেই মন্তব্য করেন তিনি। প্রথম রাজ্য সফরের প্রথম ভাষণেই বাংলার মনীষীদের স্মরণ করেন নীতিন নবীন। রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায় ও উত্তম কুমারের নাম উঠে আসে তার বক্তৃতায়। বাংলার ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করে তিনি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। মালদায় সিপিএমের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল জেলা পুলিশ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ সহ মোট 34 জন সিপিএম ও বামফ্রন্ট নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে তীব্র তরজা। কটাক্ষে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে তীব্র তরজা। কটাক্ষে সরব হয়েছে শাসক ও বিরোধী শিবির। জানা গিয়েছে, গত 24 তারিখ মালদার ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে একটি
জনসভা করে সিপিএম। অভিযোগ প্রশাসনের অনুমতি না নিয়েই ওই জমায়েত করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে জেলা পুলিশ। প্রসঙ্গত, সিপিএমের দাবি, প্রথম তারা ইংরেজবাজার শহরের বৃন্দাবনী মাঠে সভা করার অনুমতি চেয়েছিল, কিন্তু জেলা প্রশাসন সেই অনুমতি দেয়নি। এরপর বাধ্য হয়েই পুরাতন জাতীয় সড়কের উপর রথবাড়ি মোড়ে সভা আয়োজন করা হয়। সেই সভায় সিপিএমের রাজ্য স্তরের প্রথম সারির একাধিক নেতা উপস্থিত ছিলেন। মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন জেলা সিপিএম সম্পাদক কৌশিক মিশ্র। তার বক্তব্য, বিরোধী শক্তি হিসেবে সিপিএম ফের সংগঠিত হচ্ছে বলেই আমাদের দমিয়ে রাখার চেষ্টা চলছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই মামলা করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কটাক্ষ করে বলেন, এই ধরনের জায়গায় সভা করলে যানজট ও জনভোগান্তি তৈরি হয়। পুলিশ আইন অনুযায়ী স্বতঃপ্রণোদিতভাবেই ব্যবস্থা নেয়। সিপিএম দিবা স্বপ্ন দেখছে। এদিকে বিজেপিও বিষয়টিকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ করেছে। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুরী বলেন, বিজেপির রাজনৈতিক উত্থানে আতঙ্কিত তৃণমূল, সেই কারণেই তারা মামলা দিয়ে সিপিএমকে প্রসঙ্গ করে তুলতে চাইছে। সিঙ্গুরের মাটিতে জনসভা করে বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি এসআইআর নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এখানে প্রধানমন্ত্রী এসে সভা করলেও কোনো কাজের কথা যে বলেননি সেটাও তুলে ধরেন। এমনকি তাকে শুধু গালিগালাজ করে দিল্লি ফিরে গিয়েছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসআইআর প্রক্রিয়ায় সকলকে সহযোগিতা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এমনকি এসআইআর করে হিন্দু নিধন করছে বলেও সুর সপ্তমে তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর দিল্লি যে তিনি যাবেন সে কথাও জানিয়ে দিয়েছেন। এদিকে সিঙ্গুর তার সবচেয়ে প্রিয় জায়গা, এখান থেকে আন্দোলন করে জিতেছেন তিনি। আজ ভরা সভায় সে কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আবার লড়াই করার ডাক দেন তিনি। এখানের মাটি ছুঁয়েই আগামী দিনে নয়াদিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, তা জানিয়ে দেন নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর আতঙ্কে অনেক হিন্দুও মারা গিয়েছেন। তোমরা বাংলাকে দেখোনি, বাংলা যদি জবাব দেওয়া শুরু করে তা নেওয়ার ক্ষমতা নেই তোমাদের। আমাকে তোমরা ঘেঁচু করবে। তুমি জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি জেলে গেলে মায়েরা জবাব দেবে, কৃষক শ্রমিকেরা জবাব দেবে। অন্যদিকে এসআইআর করতে গিয়ে মৃত্যু মিছিল গড়ে তুলেছে নির্বাচন কমিশন বলে অভিযোগ তাঁর। সাধারণ মানুষের হয়রানি থেকে আতঙ্কে মৃত্যুর দায় নিতে হবে বলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না, আত্মহত্যা করবেন না, এটা বাংলা, ডাকছে ডাকুক, যাবেন, এটা বাংলা। এখানে ডিটেনশন ক্যাম্প হবে না। ওরা ঔদ্ধত্য দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। সবাই আমার লড়াইয়ে থাকবেন তো। আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি। অনেক অত্যাচার সহ্য করেছি সিপিএম আমলে। বিজেপি গত 10 বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে। এছাড়া গত 18 জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেছেন প্রধানমন্ত্রী। বিজেপির অনেকেই আশা করেছিলেন সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনো বার্তা দেবেন প্রধানমন্ত্রী। তবে বাস্তবে সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনো কথা শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে। তাতে হতাশ হয়েছেন বিজেপি নেতারা এবং বাংলার মানুষ। আর এবার মুখ্যমন্ত্রী সিঙ্গুরে কথা দিলেন, শুধু মুখে বড় বড় বুলি, এই বুলি চলবে না বাংলায়। আমি মরে যাব, কিন্তু আমার কথার দাম আছে। কথা দিলে 100% রাখি। ডাবল ইঞ্জিন সরকারের মতো জুমলা করি না। আমাদের সরকার মানুষের সরকার। এত লোক মারা গিয়েছেন, আমি সহ্য করতে পারছি না। সেগুলি আমার লেখায় বেরিয়ে এসেছে। 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিলীপ ঘোষের মুখে ফের 2024 সালের লোকসভা নির্বাচনের কথা। 24-এর নির্বাচনে একেবারে শেষ লগ্নে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়েছিল তাকে। হেরে যান তিনি। তারপরই প্রশ্ন ওঠে 5 বছর আগে তার জেতা আসন মেদিনীপুর রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপকে কেন প্রার্থী করা হলো না। অবশেষে বর্ধমান দুর্গাপুর আসনে তার হার নিয়ে মুখ খুললেন দিলীপ। কেন তাকে মেদিনীপুর থেকে এখানে প্রার্থী করা হয়েছিল সেই যুক্তিও দিলেন। কি বললেন দিলীপ? এদিন দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধীমোড় পর্যন্ত প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। এরপর গান্ধীমোড়ে চা চক্রে মিলিত হয়ে লোকসভা নির্বাচনে তার হারের কারণ ব্যাখ্যা করেন। দিলীপ ঘোষ বলেন, খামতি অনেক ছিল, পার্টি দুর্বল ছিল। আমরা জেতার পর যেভাবে কাজ করার কথা ছিল সেটা করতে পারিনি। সন্ত্রাস ছিল, ফলে অনেক জায়গায় কর্মীরা সক্রিয় ছিল না। আমরা ভেবেছিলাম যেভাবে প্রচার করেছি হয়তো ফল ভালো হবে। সময় দরকার ছিল। মাত্র 1.5 মাস এখানে ছিলাম, আর একটু সময় পেলে হয়তো ভালো হতো।
মেদিনীপুর থেকে তাকে সরানোর কারণ নিয়ে দিলীপ বলেন, মেদিনীপুরের মানুষের সঙ্গে মিশে 5 বছর ধরে কাজ করেছিলাম যাতে আবার দল জিততে পারে। সাধারণ মানুষের সঙ্গেও আমার একটা সম্পর্ক ছিল, ফলে পার্টি মনে করেছিল এই আসন তো আমরা জিতবই, তাই আমাকে এখানে পাঠিয়েছিল। প্রচারও করেছিলাম, কিন্তু নির্বাচন জেতার জন্য শুধু প্রচারই যথেষ্ট নয়, সংগঠনও দরকার। বর্ধমান দুর্গাপুরে সেই সময় বিজেপির সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে নেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। 26-এর নির্বাচনে তিনি কোথায় প্রার্থী হতে চান জানতে চাওয়া হলে দিলীপ বলেন, দল যেখানে বলবে সেখানেই প্রার্থী হব, আবার না বললে প্রার্থী হব না। জানিয়ে দিলেন দলের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন, দল তাকে যে দায়িত্ব দেবে তিনি তা পালনে প্রস্তুত। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর দেশটির দিকে এগিয়ে আসছে। তিনি পরমাণু অস্ত্র পাওয়ার চেষ্টা বন্ধ করার জন্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানকে আহ্বান জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন যে ভেনেজুয়েলায় পাঠানো নৌবহরের চেয়ে এই নৌবহরটি আরও বড়, দ্রুত, দুর্দান্ত শক্তি, উৎসাহ এবং উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে নৌবহর প্রয়োজনে দ্রুত ও হিংসাত্মক উপায়ে তার লক্ষ্য পূরণ করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। ট্রাম্প জানিয়েছেন যে তিনি আশা করেন যে ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি নিয়ে আলোচনা করবে, যা সকল পক্ষের জন্য মঙ্গলজনক। তিনি আরও যোগ করেছেন যে সময় ফুরিয়ে আসছে এবং পরিস্থিতিকে সত্যিই গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। অতীতের সংঘর্ষের কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, যেমন আমি আগে একবার ইরানকে বলেছিলাম একটি চুক্তি করো, তারা তা করেনি এবং অপারেশন মিডনাইট হ্যামার ছিল, যা ইরানের জন্য একটি বড় ধ্বংস। তিনি সতর্ক করে বলেন যে ভবিষ্যতে যে কোনো আক্রমণ অনেক খারাপ হবে, তেহরানকে তা হতে না দেওয়ার জন্য অনুরোধ করেন। শুক্রবার ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে উপস্থিত সাংবাদিকদের বলেন যে ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা এবং একটি বিশাল নৌবহর সেই দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতি প্রকাশ করে ঘোষণা করে যে তারা মহড়া করার প্রস্তুতি নিচ্ছে। এই মহড়ার লক্ষ্য হল যুদ্ধের জন্য সব দিক থেকে প্রস্তুত থাকা। সোমবার একটি মার্কিন সূত্র দ্য জেরুজালেম পোস্টকে নিশ্চিত করেছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ভারত মহাসাগরের সেন্ট কামের জলসীমায় পৌঁছেছে। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে ইউএসএস আব্রাহাম লিঙ্কন গ্রুপে অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে। এবার এসআইআর শুনানিতে তলব ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামকে। 31শে জানুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছে। রাজ্য জুড়ে এসআইআর শুনানি চলছে। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি সকলকে ডেকে পাঠানো হয়েছে। সেই তালিকায় এবার নাম রয়েছে ভাঙড়ের অন্যতম তাজা নেতা আরাবুল ইসলাম। বাবার নামে ভুল থাকায় তাকে তলব করা হয়েছে। 2006 সালে মাত্র একবার ভাঙড় বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন। পরে তিনি ভাঙড় 2-এর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। তৃণমূলের একাধিক জনপ্রতিনিধিদের বাড়ির লোকদের তলব করা হয়েছে। আরাবুল ইসলামের বাবার নামের সঙ্গে সমস্যা দেখা দিয়েছে, তার ফলেই প্রাক্তন বিধায়ককে তলব করা হয়েছে। এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়েছে আগেই। সেই অনুযায়ী 27শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে হিয়ারিং। শুনানি কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে সাধারণ মানুষকে। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় নো ম্যাপিং তালিকায় থাকা ভোটারদের প্রথম দফায় ডেকে পাঠানো হচ্ছে। 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে যাদের কোনো যোগ নেই তাদের ডেকে পাঠানো হয়েছে। শুনানিতে তাদের নথি খতিয়ে দেখা হবে। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের কাছেও গিয়েছে নোটিশ। 4 জন সদস্যকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানিতে তলব করা হয়েছে। ডেকে পাঠানো হয়েছে অমর্ত্য সেন থেকে শুরু করে একাধিক বিধায়ক সংসদদের। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে এই সব নাগরিকদের ডাকা হচ্ছে যাদের নাম বা পারিবারিক কোনো রেফারেন্স 2002 সালে হওয়া শেষ এসআইআরে নথিভুক্ত ছিল না। কমিশনের মতে এই শ্রেণীর ভোটারদের ক্ষেত্রে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য পুনরায় যাচাই করা প্রয়োজন রয়েছে। আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি সামাল দিতে করা পদক্ষেপ প্রশাসনের। আগুনের ঘটনা তদন্ত ও উদ্ধার কাজে কোনো রকম বিঘ্ন এড়াতে এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে নাজিরাবাদ এলাকায় 163 ধারা জারি করল বারুইপুর মহকুমা প্রশাসন। নির্দেশ অনুযায়ী নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদ এলাকায় 100 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানার আইসির আবেদনের
ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রমাণ লোপাট, তদন্তে বাধা কিংবা উদ্ধার কাজে অসুবিধার আশঙ্কা রয়েছে বলেই এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়েছে। পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। সে কারণেই এই নির্দেশ জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। অন্যদিকে প্রশাসনের এই নির্দেশ সামনে আসার পরই রাজ্যকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, আসলে 163 ধারা জারির নামে প্রশাসন বিজেপিকে আটকাতে চাইছে। ওরা আমাদের ভয় পাচ্ছে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই, প্রকৃত সত্য সামনে চলে আসে, তাই তথ্য ধামাচাপা দিতে প্রশাসনের এই সক্রিয়তা। বারুইপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ পাঠক জারি করা নির্দেশে উল্লেখ করেছেন, পরিস্থিতির গুরুত্ব ও সংবেদনশীলতা বিচার করেই এই জরুরি ব্যবস্থা। 28শে জানুয়ারি বিকেল 5টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং তা চলবে আগামী 30শে মার্চ পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভিড়, কৌতূহলী মানুষের জমায়েত এবং রাজনৈতিক তরজার আশঙ্কার মধ্যেই প্রশাসনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে ঘটনার চিত্র এখনও ভয়াবহ। দগ্ধ গোডাউন থেকে 3টি পোড়া কঙ্কাল সহ মোট 16টি ঝলসে যাওয়া দেহাংশ উদ্ধার হয়েছে। পুলিশের খাতায় নিখোঁজের সংখ্যা 23, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আপাতত ছাই থেকে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে গোডাউন মালিক গঙ্গাধর দাসকে। অভিযোগ, তার গোডাউনে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। গিটার ছেড়ে পতাকার ঝান্ডা, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। সেই মতোই সুরেলা তালিমি কণ্ঠ এবার সজোরে সওয়াল করতে পারে দেশের হাল হকিকত নিয়ে। অরিজিৎ সিংয়ের সিনেমার গান ছাড়ার নেপথ্যে একটি জোরালো দাবি করল সংবাদ মাধ্যম এনডিটিভি। তার একটি গোপন সূত্র মারফত জানিয়েছে, সিনেমার নেপথ্যে কণ্ঠ ছেড়ে অরিজিৎ রাজনৈতিক দলের সূচনা করতে পারেন। অত্যন্ত গোপনে এই কাজ চলছে। এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং 27শে জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে বসেন তিনি আর প্লেব্যাক গান গাইবেন না। সেই পোস্ট দেখেই সব বয়সের ভক্তদের মধ্যে হইচই পড়ে যায়। কি করবেন এবার? কেনই বা এমন সিদ্ধান্ত? জল্পনার শেষ নেই। এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, অরিজিৎ সিং নাকি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন। নিজের একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি, যদিও তার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না। গায়কের ঘনিষ্ঠ মহলের দাবি, ইতিমধ্যে বিনোদনের দুনিয়া থেকে ধীরে ধীরে সরে এসে রাজনীতির দিকে পা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন অরিজিৎ সিং। সূত্রের আরও খবর, সম্প্রতি অরিজিৎ সিং একটি হিন্দি ছবির নির্দেশনাও দিয়েছেন। ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং মেয়ে সোরা। ছবির শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের বোলপুরে। কোটি কোটি টাকা রোজগার করলেও অরিজিৎ বরাবরই মাটির মানুষ। বিলাসবহুল জীবন নয়, আজও তিনি থাকেন নিজের গ্রাম জিয়াগঞ্জে, মুর্শিদাবাদে। সাদাসিধে জীবনযাপনই তার পরিচয়। হ্যালো সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আজ আমি জানাতে চাই, এখন থেকে আর নতুন কোনো প্লেব্যাক কাজ করব না। আমি এখানেই থামছি, সফরটা সত্যিই দারুণ ছিল, ইনস্টাগ্রামে লিখেছিলেন অরিজিৎ সিং। প্রবীণ গায়ক কুমার শানু লেখেন, এই খবর শুনে খুব খারাপ লাগছে। তোমার গলা আর প্রতিভা একেবারে বিরল। তোমার সাহসকে কুর্নিশ। ঈশ্বর তোমার মঙ্গল করুন। শ্রেয়া ঘোষাল লেখেন, এটা কোনো শেষ নয়, বরং নতুন এক অধ্যায়ের শুরু। এমন শিল্পীকে কোনো ছকে ফেলা যায় না। উড়ে চলো আরও উঁচুতে। অমল মালিক লেখেন, এই খবর শুনে কিছুই বুঝতে পারছি না, তবু তোমার সিদ্ধান্তকে সম্মান করি। আমি চিরকাল অরিজিৎ সিংয়ের ভক্ত। আরমান মালিক লেখেন, ভালোবাসা আর সম্মান সবসময়। তোমার দেওয়া সঙ্গীতের জন্য ধন্যবাদ। 10 বছরেরও বেশি সময় ধরে নতুন প্রজন্মের প্রেম, বেদনা আর ভাঙা হৃদয়ের কণ্ঠস্বরের একটাই নাম, অরিজিৎ সিং। শাহরুখ খান থেকে সালমান খান, রণবীর কাপুর থেকে রণবীর সিং, সকলেরই ছবিতে সুরকারদের প্রথম পছন্দ ছিলেন অরিজিৎ সিং। তুম হি হো, লাল ইশক, রব্তা, কভি জো বদল বরসে, আজ ফির, এমন অসংখ্য হিট গানই তাঁর পরিচয়।